শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু দুদকের। 15 বছর পর বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনিয়মের দুর্নীতির মামলা সচলের উদ্যোগ। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর টানা বিক্ষোভ, আগামীকাল ব্লকের ঘোষণা। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের, এবার 48 ঘন্টার আলটিমেটাম শিক্ষকদের সাদা দলের। কুষ্টিয়ায় সড়ক বিভাগের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। বাস্তবায়নাধীন প্রকল্পে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়ার দাবি তদন্তকারী কর্মকর্তাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দুর্নীতির মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানও শুরু করেছে কমিশন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। 97 সালে 3টি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে 2007 সালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। শেখ হাসিনার আবেদনে 2010 সালে মামলাটি বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে 5452 দিন বিলম্বনা মার্জনা চেয়ে রবিবার লিভ টু আপিলের আবেদন করেছে দুদক। আবেদনের শুনানি হবে 15 জুলাই। এইটার বিরুদ্ধে এখন দুদক স্টেপ নিয়েছে টু ফাইল লিভ পিটিশন। অ্যাকর্ডিংলি আমি লিভ পিটিশন ফাইল করেছি। এইটা গত 17 মার্চ চেম্বার কোর্টে এসেছিল। চেম্বার কোর্ট আজকে ফিক্স করেছিল ফর হিয়ারিং বিফোর ফুল কোর্ট। তো আজকে অ্যাপিলেট ডিভিশনে 1 নম্বর কোর্টে এটা এসেছিল। ওনারা ডিসিশন নিয়েছেন যে না, এটা হচ্ছে ফুল বেঞ্চ, অর্থাৎ 7 জন জজ একসাথে বসেই শুনবেন এবং আগামী 15 জুলাই এটা তারিখ নির্ধারণ করেছে ফুল বেঞ্চে শোনার জন্য। এদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানেও নেমেছে দুদক। এর নেতৃত্ব দেবেন সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমান। এদিকে মৌলভীবাজারে দুদকের গণশুনানি শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান, শেখ হাসিনা বিভিন্ন সময়ে তার অনেক সম্পদের তথ্য গোপন করেছেন। আমরা প্রধানমন্ত্রীর সম্পদ বিবরণী, ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী, তার যে প্রদত্ত বিবরণী, নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। যে কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহানা, তাদের সন্তানসহ স্বজনদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবজ্ঞা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় নেক্কারজনক উদাহরণ সৃষ্টি করেছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় জহুরুল হক জনি ও আনোয়ার হোসেন। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় টানা 4র্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি ঢাকাবাসীর। সংবিধান অমান্য করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জবরদখলে রাখতে একটি মহল ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। একজন সৎ আদর্শিক নেতা, এই জন্য ইশরাককে দিলে চাঁদাবাজি করতে পারবে না, লুটপাট করতে পারবে না, এই জন্য ইশরাককে তারা ভয় পায়। আমরা ওই তালবাহানা আমরা বরদাস্ত করব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের জনতার মেয়রকে শপথ না পালন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আদালতের রায়কে উপেক্ষা করে একটি কুচক্রী মহল এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইশরাককে বহাল করার জন্য আমরা আজকে রাজপথে নামছি এবং আমরা ইশরাককে চাই নগরবাসীর জনজীবনে যাতে সে সঠিকভাবে সব দায়িত্ব পালন করা, মেয়র হিসেবে দায়িত্ব পালন করা দেওয়া হোক। উনি তো লিগ্যাল নগর পিতাকে তার চেয়ারে বসে দেব ইনশাআল্লাহ। সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হওয়া ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা বেলা 12টার দিকে নগর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গুলিস্তান, সচিবালয়, পল্টন মোড়, প্রেস ক্লাব হয়ে আবারও নগর ভবনে এসে শেষ হয়।
ইশরাক হোসেনকে দ্রুত শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এই প্রথম গ্যাজেট হওয়ার পরে শপথ হচ্ছে না, এই সমস্যাটা কোথায় আমরা জানি না। এই জটিলতাটা আমি সরাসরি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এই ইশরাক সাহেব যে নির্বাচন করছে ওনাদেরকে আমরা ভোট দিচ্ছি, আমরা তো জানি যে আমরা ভোট কাকে দিচ্ছি, কিন্তু আজকে দেখা গেছে সরকার সব কিছু জানে বুঝে সরকার থাকা সত্ত্বেও ওনাদেরকে এই বৈধতা দিচ্ছে না এবং শপথটা করাইতেছে না। এখন মন্ত্রণালয় মানতেছে না, এটা আমরাও বুঝতেছি না। কারণ কি, মন্ত্রণালয় তো বোঝা উচিত যে সে তো আপনি গ্রাজুয়েট হয়ে গেছে, সে তো সরকারিভাবে নির্বাচিতভাবে হয়েছে, তাহলে সরকার কি করতেছে এটা বুঝতেছি না আমরা। দাবি মানা না হলে সোমবার নগর ভবন ও আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী ঢাকাবাসী। আদালতের রায় ও নির্বাচন কমিশনের ওপর মন্ত্রণালয়ের এমন প্রভাব থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিবে বলেও মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আদালতের আদেশের পরও ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে মন্ত্রণালয়ের গড়িমসির সমালোচনা করেন তিনি। সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, করিডোর, বন্দর সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চললেও নির্বাচন নিয়ে কোনো আলাপ নেই। যত দিন যাবে সংখ্যা তত বাড়ছে বলে অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আদালত আদেশ দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না, এটি বাস্তবায়নের বাধা কোথায় সে প্রশ্নও তোলেন তিনি আরও বলেন যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে, তা বৃথা যেতে পারে না। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই। মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে। ঘোষিত ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেয়। প্রশাসনের আশ্বাসে ১.৫ ঘণ্টা পর অবস্থান থেকে সরে যায় শিক্ষার্থীরা। এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের একটি সংগঠন সাদা দল। রিপোর্ট জিয়া খানের। ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে আবারও শাহবাগ থানা ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পরে রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানের সাথে সাম্য হত্যার অগ্রগতি নিয়ে আলোচনায় বসেন শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। তারা বলেন, মামলার অগ্রগতির বিষয়ে কথা হয়েছে। ৬ দিন শেষে যে ইন্টিগ্রেশন করে যা পাওয়া গেল, এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করার পর্যায়ে চলবে এবং এই ৬ দিনের মধ্যে ওনারা আরও অগ্রগতি করতে পারবেন। তো এবং একই সাথে এই বিচারটা দ্রুত বিচার আদালতে দেওয়া হচ্ছে সেইটা, এবং একই সাথে আরেকটা হচ্ছে যে ডিবি টিমটাকে, ডিবি যে ইনভেস্টিগেশন টিম সেটাকে আরও অ্যাক্টিভ করা হচ্ছে। ডিবি প্যাসিভলি ছিল, এখন ডিবি এটাকে হয়তো আরও অ্যাক্টিভ থাকবে এবং আরও একটুখানি টেক ওভার করবে। সুতরাং এগুলো আমাদের অগ্রগতি। প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। আসামির সংখ্যা বেড়েছে এবং এটাকে কি বলা হয়, রিমান্ড মঞ্জুর করা হয়েছে ৬ দিনের, সেটা আজকে থেকে শুরু হয়েছে এবং ৬ দিনের মধ্যে এই রিমান্ডের থেকে অনেক তথ্য বের হয়ে আসে। আমরা এখনো তাদেরকে প্রশাসনকে কাজ করার সুযোগ দিচ্ছি, কিন্তু এটা আমাদের দুর্বলতা নয়। আমরা যাতে সঠিকভাবে তদন্ত করতে পারে তার জন্য তাদেরকে আমরা এই পর্যাপ্ত সময় দিচ্ছি। কিন্তু যদি আমরা দেখি এই সময়ের পরেও তারা আসল খুনিকে এবং যারা সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, তবে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। হত্যার মোটিভ এবং খুনিদের গ্রেফতার না করায় নিজের শঙ্কার কথা জানান সাম্যর ভাই। আমরা যেটা আশঙ্কা করতেছি যে ঘটনার সময় সংঘটিত হওয়ার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল। উপস্থিত জনতা রাত্রেবেলাতেই 2 জন ঘাতককে গ্রেপ্তার করেছিল, কিন্তু এই ঘাতকরা কিভাবে হসপিটালে গেল, হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো, এটার কোনো সদুত্তর আমরা পুলিশের কাছ থেকে পাইনি। সাম্য হত্যার বিচার দ্রুত শেষ করার আহ্বান দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে
সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করে বিচার প্রক্রিয়া শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছে দলটি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেছেন, আওয়ামী লীগ সরকার লুটপাটে এতটাই ব্যস্ত ছিল যে সমাজ উন্নয়নের দিকে কোনো নজরই দেয়নি। দুপুরে খুলনা মহানগরীর খালিশপুরের ঝিলপুকুরের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতায় থাকতে কোনো ভোট লাগেনি আওয়ামী লীগের, তাই সাধারণ মানুষের কাছে কোনো জবাবদিহিতাও ছিল না। খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার উদ্যোগ বাস্তবায়নে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। বিগত ফ্যাসিস্ট আমলে যে সরকার ছিল, সেই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়নি, সুতরাং জনগণের প্রতি, এলাকাবাসীর প্রতি তার কোনো দায়বদ্ধতা ছিল না। আমরা চাই জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, দ্রুততার সাথে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। তাহলেই জনগণের শক্তি ফিরে আসবে, জনগণের যেসব আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল লুটপাটের, আগে তাদের বিচার হওয়া উচিত। দুপুরে সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টিকে স্বাগত জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিলেন বাকশাল গঠন করে। গণহত্যা ও লুটপাটের জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার হোক, এটা এখন দেশের সবাই চায়। ওনার যে ডাইনামিক লিডারশিপ, চিন্তা চেতনা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, এবং ওনার সঠিক সিদ্ধান্ত দিয়েছে, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, দলকে ইউনাইট করে রেখেছে। তৃণমূলের আজকে নেতাকর্মী তারেক রহমান কবে আসবে? আগামী ২৫-২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ২,৩০,০০০ কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় ৫ খাতে দেওয়া হয়েছে ৭০% বরাদ্দ। আজ চূড়ান্ত করা হবে উন্নয়ন বাজেট। পরিকল্পনা কমিশনের এনইসি সভায় অনুমোদন দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বরাবরের মতো এবারও অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে, যা মোট বরাদ্দের ২৫.৬৪%। টাকার অঙ্কে ৫৮,৯৭৩ কোটি টাকা বরাদ্দ থাকছে এই খাতে। দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৪.০৮%, যা ৩২,৩৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও ২৫,৫৫৭ কোটি টাকা বরাদ্দ পেয়েছে শিক্ষা খাত। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে বরাদ্দ পেয়েছে ২২,৭৭৬ কোটি টাকা। বরাদ্দের বিচারে এরপরই স্বাস্থ্য খাত বরাদ্দ পাচ্ছে ১৮,১৪৮ কোটি টাকা। কুষ্টিয়ায় সড়ক বিভাগের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এবার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযান বাস্তবায়নাধীন প্রকল্পে ব্যাপক অনিয়মের সত্যতা পাওয়ার দাবি তদন্তকারী কর্মকর্তাদের, যদিও তা মানতে নারাজ সড়ক বিভাগের কর্মকর্তারা। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কুষ্টিয়া সড়ক বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একরকম ওপেন সিক্রেট। অভিযোগ রয়েছে, নির্মাণকারী প্রতিষ্ঠান সবসময় প্রভাবশালী মহলকে ম্যানেজ করে কাজ করে আসছে। এই রাস্তায় শুধু ধরনের বড় বড় বক্তব্য দেয়, আর এই রাস্তায় কাজের বেলায় কিছুই না, শুধু পিচ দিয়ে চলে গেছে। রাস্তার ফাটা টাটাগুলো যেমন ছিল ঠিক অমনই আছে। প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ৬০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও সম্প্রসারণের কাজ চলছে। এ কাজে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ আছে স্থানীয়দের। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নেমেছে দুদক। প্রাথমিক প্রমাণও পেয়েছেন তারা। আমাদের মূল অভিযোগে ছিল যে কয়েকটা জায়গায় বিটুমিনটা ঠিকমতো মিশ্রিত করা হচ্ছে না, সেখানে টেম্পারেচার ব্যালেন্স করা হচ্ছে না, বিধায় এই রাস্তা কয়েক জায়গায় ধসে গিয়েছে বা উঠে যাচ্ছে। টোটাল মেহেরপুর থেকে কুষ্টিয়া অবধি 6টা প্যাকেজ আছে। আমরা 6টা প্যাকেজের কাজকে এরকম পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। তবে এসব অভিযোগ নাকচ করেছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। না, কাজ চলমান। এখন 19-16 ফুটের ব্রিজ আছে, এটা ঠিকাদার করবে। ঠিকাদার কাজে তো মেয়াদ শেষ হয়নি, মেয়াদ এখনো আছে। বিচ্যুতি না, এটা হচ্ছে ওনার কাজ বাকি আছে। কোথাও পাওয়া যায়নি যে হাত দিলে বিটুমিন উঠে যায়, এরকম কোথাও পাওয়া যায়নি।
এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী। কাজটি যেন গুণগত মান সম্পন্ন হয় সেজন্য আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ সচেষ্ট রয়েছেন এবং আমরা নিয়মিতভাবে আমাদের স্পেসিফিকেশন মোতাবেক এগুলো ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এগুলো নিশ্চিত হয়ে থাকে। কাজটি এখনো সমাপ্ত হয়নি, কাজটি চলমান রয়েছে, এবং আমরা যেন এটা গুণগত মানসম্পন্ন হয় সেজন্য আমরা সচেষ্ট রয়েছি। স্থানীয়রা বলছেন সরকারি অর্থ ৯/৬ আর নয়, প্রত্যেকটি প্রকল্প নির্দিষ্ট সময়ে মানসম্পন্নভাবে শেষ করতে কঠোর নজরদারি চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচার শেষ না হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। এছাড়াও আগামীকাল দুপুর 12টার মধ্যে প্রশাসন সন্তোষজনক কোনো সিদ্ধান্ত না নিলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণাও দিয়েছেন তারা। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে শিক্ষকরা তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে বৈঠক করেন। কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা কুয়েট প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনের বাইরে গিয়ে দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে কুয়েট প্রশাসন, যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। মাত্র কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় ও উপর মহলের নামক অদৃশ্য শক্তিকে তুষ্ট করেছে বর্তমান প্রশাসন। অন্যথায় আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া সহ পরবর্তীতে উদ্ভূত সকল পরিস্থিতির দায় দায়িত্ব ভাইস চ্যান্সেলর মহোদয়কে বহন করতে হবে। রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যার 2 মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর হাকিম SM আলাউদ্দিন এই আদেশ দেন। চিন্ময় কৃষ্ণ দাস নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় এজাহারভুক্ত আসামি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও আসামি হিসেবে তাকে আদালতের নির্দেশে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে উভয় মামলার আসামি চিন্ময়কে একদিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। 25 নভেম্বর রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। হবিগঞ্জে বন্ধ করে দেওয়া হয়েছে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার। কারাদণ্ড দেওয়া হয়েছে 2 জনকে। 2021 সাল থেকে অনুমোদন ছাড়াই চালানো হচ্ছিল শহরের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার। প্রতারিত হচ্ছিলেন রোগীরা। দুপুরে যৌথভাবে সেখানে অভিযান চালায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব অনিয়ম। বিস্মিত হন সেবাগ্রহীতারা। ল্যাব টেকনোলজিস্ট না থাকা সত্ত্বেও চালানো হচ্ছিল গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট। প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সিলগালা করার পাশাপাশি 2 জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সাম্য হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক ইমন চৌধুরী শামীমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব আলামিন ভুইয়া জুয়েল সহ ইনস্টিটিউট ছাত্রদলের নেতারা। একই ইস্যুতে বিক্ষোভ সমাবেশ হয়েছে নাটোরে। স্থানীয় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ চত্বরে এ কর্মসূচিতে অংশ নেন কলেজ ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। রাজশাহীর পুঠিয়ায় বিএনপির একাংশের বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে পুনর্বাসনের অভিযোগ করা হয়েছে। পুঠিয়ায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির কারা নির্যাতিত নেতা সাবেক পৌর মেয়র আল মামুন খান। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবগঠিত নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমকে গণ অভ্যর্থনা দিয়েছে জেলা বিএনপি। নেত্রকোনা সরকারি কলেজ, ছোট বাজারের দলীয় কার্যালয় ও কালেক্টরেট মাঠ সহ শহরের বিভিন্ন জায়গায় এই গণ অভ্যর্থনার আয়োজন করা হয়। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সকালে কর্মসূচি পালন হয়। 5 দিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা রাইখালী নৌরুটে ফেরি চলাচল। ভোর 6টা হতে এই নৌরুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী
সবুজ চাকমা জানান, নাব্যতা সংকটের ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার থেকে ওই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। রাজনৈতিক সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে করণীয় নিয়ে ঠাকুরগাঁওয়ে নির্বাচিত প্রতিনিধিদের সাথে সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ওয়াচ জেলা শাখা। স্থানীয় টিএফসি সভাকক্ষে অনুষ্ঠিত সংলাপে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে অনেকে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইন্টারন্যাশনাল মুড কোর্ট প্রতিযোগিতায় অবদান রাখা ইস্টার্ন ইউনিভার্সিটির 4 শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে সাভারের বিরুলিয়ায়। এতে বক্তব্য রাখেন হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। এতে ইস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুল হুদা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট ডক্টর খালিদ হামিদ চৌধুরী ও আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। ক্রাফট ইনস্ট্রাক্টরদের রিট বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ইনস্টিটিউট ক্যাম্পাসে সকালে কর্মসূচিতে শিক্ষার্থীরা রিটটি প্রত্যাহারের দাবি জানান। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ৭০৬তম ওরস শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে দুদিনব্যাপী ওরস সম্পন্ন করতে বিভিন্ন জায়গা থেকে দলে দলে জড়ো হয়েছেন ভক্তরা। বাগেরহাটি নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রাহকদের পাওনা পরিশোধের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির গ্রাহকরা। খুলনা বাগেরহাট মহাসড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই কর্মসূচিতে সহস্রাধিক গ্রাহক, কর্মচারী, কর্মকর্তা, মাঠকর্মীরা অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু দুদকের। 15 বছর পর বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনিয়মের দুর্নীতির মামলা সচলের উদ্যোগ। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর টানা বিক্ষোভ। আগামীকাল ব্লকেট ঘোষণা। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের। এবার 48 ঘন্টার আলটিমেটাম শিক্ষকদের সাদা দলের। কুষ্টিয়ায় সড়ক বিভাগের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। বাস্তবায়নাধীন প্রকল্পে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়ার দাবি তদন্তকারী কর্মকর্তাদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।